এটা নতুন অ্যাক্টিভিটি নিলাম, ডাটা রিট্রিভার, যেখানে গেলেও ডাটা রিট্রিভ করবে। এটা নিলাম, এটা এক্সএমএল পেলাম। ধরেন আমি এখানে বাটন নেই, আর দিচ্ছি বিকজ আমার চেনার জন্য, যে রিট্রিভার ক্লাস, কারণ আমি আর নেম নিয়ে এই তো অনেকগুলো নিচ্ছি বোধহয় আগে আইডি, তো পার্থক্য করার জন্য আমি পার্থক্য করতেই হবে এমন না, বাট যদি কনফিউশন থাকে আর কি, শিওর হওয়ার জন্য আমি একটা ইউনিক নাম দিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আলাদা থাকলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমি দুটো জিনিস দিলাম। হ্যাঁ, তো আমি চাচ্ছিলাম যে এটাতে ভার্টিক্যাল ভার্টিক্যালি ট্রু করে দেব, সরি হরিজন্টালি। মার্জিন টপ দিয়ে দিলাম ধরেন 100 ডিপি, এটুকু দিলাম। ঠিক আছে, কেন দিলাম? কারণ আমি স্ক্রল ভিউ ইউজ করব, আমি চাচ্ছি এমন একটা অ্যাক্টিভিটি বানাতে যেটা এই এক পেজে আটবে না, এরকম একটা ইয়ে বানাই দিই। আরেকটা ইমেজ ভিউ নিয়ে আমি এতটুকু একটা ইমেজ ভিউ নিচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি ইমেজ ভিউটা আরো বড়, অ্যাক্টিভিটির চেয়ে বড় হোক। তাহলে এটার হাইটটা আমি তো 500 ডিপি দিব। 500 ডিপি তো 8 না, 700 দেই। মেবি এটা বড় হয়েছে, এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি যে এটা যে কোনো একটা ডিভাইসে এটা সাইজটা আর কি বেশি বড় হয়ে যাবে, আটবে না। তো এরকম কোনো এর জন্য সিকিউরিটি হিসেবে যেটা স্ক্রল ভিউ ইউজ করতে হয়। স্ক্রল ভিউটা হচ্ছে আমি প্যারেন্ট হিসেবে যদি লেআউটের জায়গায় স্ক্রল ভিউ ইউজ করি, তাহলে ও যখনই দেখবে আটবে না, তখন আমাকে স্ক্রল করার একটা সুবিধা দিবে, তাতে আমি স্ক্রল করে লাস্টে সবগুলো ভিউ দেখতে পারি। তো স্ক্রল ভিউ এর কিছু ক্রাইটেরিয়া আছে। স্ক্রল ভিউ হচ্ছে যে আমি এই পুরো ভিউটা যা যা সবকিছু প্যারেন্ট হিসেবে ইউজ করব। স্ক্রল ভিউ নিয়ম, যতটুকু প্যারেন্ট থাকবে ও ততটুকু স্ক্রল করবে, বেশি না। কারণ আমার এখানে তিনটা ভিউ আছে, বাটন, ইমেজ। এই তিনটা ভিউ এর প্যারেন্ট হিসেবে যদি স্ক্রল ভিউ ইউজ করি, তাহলে একমাত্র ওই তিনটা ভিউ স্ক্রল হবে, বাকিগুলো হবে না। আরেকটা ব্যাপার আছে, স্ক্রল ভিউ এর চাইল্ড কখনো একাধিক হতে পারে, এটা লিখে রাখেন। ভিউগুলোর প্যারেন্ট হবে স্ক্রল ভিউ,
ঠিক যেই কয়টা ভিউকে আমি স্ক্রল করতে চাই এটা হচ্ছে 1 নাম্বার। কিন্তু এখন কথা হচ্ছে আমার তিনটা, আমি তো বলছি স্ক্রল ভিউ কখনো প্যারেন্ট একটার বেশি হতে পারবে না, তাহলে আমি এই তিনটাকে কিভাবে একটার মধ্যে করবো? আরেকটা লেআউট নিতে লাগবে। এই তো মাথায় আসছে, হ্যাঁ এটাই যে আমাকে প্রথমে এইটাকে একটা লেআউটের মধ্যে আটকাতে হবে, তারপর ওইটাকে বানাইতে হবে যে স্ক্রল ভিউ চাইল্ড, তাহলে যেটা হবে যে একটা চাইল্ড থাকবে, তারপর ওইটার ভিতরে যা আছে কোনো সমস্যা নেই, কিন্তু মাদার চাইল্ড একটাই হবে। হ্যাঁ হ্যাঁ, বা আমি এটাকে ধরেন আমি যে এখন যে অবস্থায় আছে, আমি এটাকে নাম দিই স্ক্রল ভিউ, ঠিক আছে? এখানে নিয়ে একটা রিলেটিভ লেআউট, তারপর এটাকে এটার মধ্যে আটকে দিই। এখানে একটা বার চলে আসছে, দেখছেন এখানে, মানে স্ক্রল করতে পারার জন্য স্ক্রল বার দেখাচ্ছে। আর এই বিষয়গুলা এখানে না থাকে, এখানে নিয়ে যাই, ঠিক আছে? এখন দেখেন ইমেজ ভিউটা যে বড় নিচে এটা বোঝা যাচ্ছে, এখন দেখছেন যে নিচে দাগ দেখাচ্ছে, অ্যাক্টিভিটিটা শেষ এখানে, কিন্তু ইমেজটা বড়, আমি স্ক্রল করলে ইমেজটা দেখতে পারবো, এরকম একটা বিষয়। এটা হচ্ছে স্ক্রল ভিউর সুবিধা, কিন্তু যেটা বললাম আর কি, যে স্ক্রল ভিউর চাইল্ড হবে একটাই, সেটা হচ্ছে রিলেটিভ লেআউট। এইটার ভিতর যা খুশি আরো চাইল্ড থাকতে পারে, সেটা ব্যাপার না, গ্র্যান্ড চাইল্ড থাকতে পারে, বাট চাইল্ড সবসময় স্ক্রল ভিউর একটাই হয়। আচ্ছা, আরেকটা বিয়ে বলে দিই, সেটা হচ্ছে ফিল ভিউ পোর্ট, এটাকে ট্রু করে দিবেন। এটা ট্রু না হলে হবে কি, যে যখন ধরেন এই স্ক্রলের বাইরে থাকলো না, নিচে থাকলো, তখন যেটা হবে যে ক্লামজি হয়ে যায়, ভেঙে চলে যায়। তো এটা এই ফিল ভিউ পোর্টটা কাছে ও পুরো ভিউ পোর্টের মধ্যে ব্যাপারটাকে আপনার মতো করে সাজাবে, আপনি যেভাবে চান। এটা ট্রু সবসময় রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আমি একটা এডিট টেক্সট নিলাম, নিয়ে ওটার মধ্যে মানে যখন ইনপুট কেউ দিবে, আমি বললাম যে 3টে অক্ষরের বেশি, মানে 3টে অক্ষরের বেশি মানে উঠবে না, এটা মানে কোনো ইয়ে আছে? ম্যাক্স টেক্সট একটা ব্যাপার আছে, আমি এখনই দেখাই তাহলে। আমি আরেকটা অ্যাক্টিভিটি নিলাম, আরেকটা অ্যাক্টিভিটি নিব, এটা নাম দিলাম, হ্যাঁ, ডাটা সেটআপ। আমি ডাটা রিট্রিভ করব এখানে, আর ওখানে সেট করব, ঠিক আছে? এখানে আমি শুধু একটা এডিট টেক্সট রাখবো। এখানে দেখুন অনেকগুলি আছে, দেখুন ম্যাক্স লাইন্স, হ্যাঁ, ম্যাক্স উইথ, তারপর হচ্ছে ম্যাক্স লেন্থ, হ্যাঁ, ম্যাক্স লেন্থ মানে হচ্ছে 3, এখানে যদি আপনি 3 দিয়ে দেন তাহলে 3টার বেশি টেক্সট নিবে না, এখানে যা দিবেন ও ম্যাক্সিমাম ততগুলোই নিবে, ম্যাক্সিমাম এটা, ঠিক আছে? আর ম্যাক্স লাইন যেটা করেন সেটা হচ্ছে যে ও লাইন ক্রিয়েট করবে না, মানে এটা শেষ হবে, আপনি এত বেশি লিখলেন যে আরেকটা বড় হয়ে গেল, ওইরকম 3 যতগুলো দিবেন তার চেয়ে বেশি লাইনও ক্রিয়েট করবে না, এরকম অনেক অনেক কিছু আছে।
আচ্ছা, আমি প্রথমে এই নেম বাটনটার কাজ করব। আমার উদ্দেশ্য হচ্ছে আমি নেমে ক্লিক করব, আমি তখন ওই ডাটা সেটার অ্যাক্টিভিটিতে যাব। এখানে যে আমি যে নামটা লিখবো, আবার ওকে চাপলে ব্যাক করে এসে এই নেমের জায়গায় আমার নামটা বসাই দেবো। ঠিক আছে, এইটুকুর কাজ আমি আগে করি। তো এতদিন আমরা যেটা করছি সেটা হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি। এখন আমরা অন্য একটা কাজ করব। আমি এখানে আগে বাটনগুলো চেনে গেছিলাম। এই জায়গাটা, হ্যাঁ। তো আমার প্রথম কাজ যতটুকু সেটা সেম, আমি এখান থেকে যেভাবে অ্যাক্টিভিটিতে যাই, হ্যাঁ, একটা ইন্টেন্ট লিখবো। এখানে জাস্ট আমি স্টার্ট অ্যাক্টিভিটি না, এই জায়গায় আমি অন্য একটা কিছু লিখবো। অনেক কিছু আছে, আমি দেবো স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট। আগে শুধু স্টার্ট অ্যাক্টিভিটি লিখতাম, এখন দেবো স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট। এটা সুবিধাটা হচ্ছে যে ও একটা স্টার্ট অ্যাক্টিভিটি করবে, বাট একটা রেজাল্টের জন্য ওয়েট করবে, যে আমি কোনো একটা রেজাল্ট পাবো ওই পাশ থেকে। নরমালি স্টার্ট অ্যাক্টিভিটির কোনো ওয়েটিং ইস্যু নাই, ও শুধু স্টার্ট করে দেবে। আর এই মেথডের কাজ হচ্ছে যে আমি অ্যাক্টিভিটি স্টার্ট করবো, বাট এটা ফর রেজাল্টের জন্য। তো এখানে দেখেন প্যারামিটার হিসেবে আমি কি করতাম, শুধু ইন্টেন্টটা পাস করতাম। এখন সাথে একটা রিকোয়েস্ট কোড পাস করা হয়। তো রিকোয়েস্ট কোডের এটা বলে দিই, একটা ইন্টিজার নাম্বার দেখাচ্ছে ইন্টিজার, অর্থাৎ আমি এখানে যা খুশি সেই নাম্বারটা দিতে পারি। ধরেন এখন আপনার একটা পেজে 5টা বাটন আছে, 5টা বাটনের 5 রকম কাজ, 5টা বাটন 5 ভাবে 5টা বাটন নিয়ে আমাকে ব্যাক করবে 5টা অ্যাক্টিভিটিতে যে। তো এই কোডটার কাজ হচ্ছে যে আমি কখন কোনটার জন্য রিকোয়েস্ট করছি সেটা একটা রেফারেন্স রাখা। তো ধরুন আপনার
অনেকগুলো কোডের মধ্যে যখন রেজাল্ট ব্যাক করবে তখন আপনি অ্যাকচুয়ালি কোন রিকোয়েস্টের জন্য রেজাল্টটা পাইছেন সেটা বোঝার জন্য আমাকে এটাতে আলাদা করে দিতে হবে। যে ধরুন আপনি একবার রিকোয়েস্ট করেন ছবি তোলার জন্য, আরেকবার রিকোয়েস্ট করেন নাম নেওয়ার জন্য, ও ব্যাক করলো আমাকে, ব্যাক করার পর আমাকে তো বুঝতে হবে যে আমি আসলে কার জন্য রিকোয়েস্ট করছিলাম, ছবির জন্য না নামের জন্য। আর সেটা যদি না করি তাহলে আপনার বুঝতে হবে যে আমাকে কেন এটা ফিল্টার করতেই হবে। ফিল্টার না করে যেটা হবে, ধরুন আপনি ইমেজ দিতে সেট করবেন একটা ইমেজ, সেখানে আপনি নাম নিয়ে সেট করে দিচ্ছেন, কারণ জানেন না যে আসলে আপনার নাম দিচ্ছেন না ইমেজ দিচ্ছেন। এই যে মানে ডিফারেন্স করাটা যে আমি কখন কোডটার জন্য রিকোয়েস্ট করি সেটার জন্য এটা রিকোয়েস্ট কোড দিতে হয়। তো এটা আমি মুখে বললাম যতটুকু লাগতেছে আমি করে দেখলে বুঝবেন যে হ্যাঁ আসলে কেন দরকার জিনিসটা। ধরুন আমি এখানে গো নেম দিব, সাথে একটা 1 পাস করে দিলাম, অর্থাৎ 1 দিয়ে এখন আপনি চাইলে এটার জন্য যেটা সুবিধা হয় আর কি, যে আপনি একটা এখানে ফাইনাল ইন্টিজার যেটা কখনো চেঞ্জ হবে না, হ্যাঁ, রিকোয়েস্ট ফর নেম ইকুয়াল টু 1 দিলেন, তো যেটা হবে যেটা রিকোয়েস্ট ফর নেম হবে। এতে কি আপনার বুঝতে সুবিধার জন্য যে আপনি এরকম যখন ফাইনাল একটা ভ্যালু আপনার দরকার তখন সবসময় ফাইনাল হিসেবে নিয়ে একটা ভালো নাম দিবেন। এই ডিরেক্ট এই ভ্যালুগুলো পুরো ক্লাসে ইউজ করবেন না, কারণ নিজেই ভুলে যাবেন যে 1 যেন কি 2 যেন কি, মানে কোনটা যেন কি নিজেই ভুলে যাবেন বড় করে। তো এটার জন্য একটা ভালো নাম দিয়ে দিলে আপনি এটা কি কল করবেন, একটা ভ্যালু যার যেটা থাকে সেটাই, ঠিক আছে। এটা হচ্ছে জাভা কনভেনশন, যে কখনো কোনো একটা এগুলাকে বলে কনস্ট্যান্ট, হ্যাঁ, তো ওটা কনস্ট্যান্ট ভ্যালু যখন ইউজ করবেন সেটার নামগুলো সব সময় বড় হতে হয়, প্রতিটা লেটার, এটা জাভার থিওরি, হ্যাঁ, প্রতিটা লেখা বড় হতে হবে এবং প্রতিটা ওয়ার্ডের মাঝখানে আন্ডারস্কোর হবে। আমি মেথডগুলো কিভাবে লিখি, ফাইন্ড একটা ছোট হাতের ক্যামেল কিসিং করি, তাই না, মানে ভিউটা ভি বড় হাতের এরকম করি, কিন্তু যখন আপনি এটার সাথে পার্থক্য হচ্ছে যে এই মাঝখানে ওয়ার্ডগুলোর মাঝে আন্ডারস্কোর আর সবগুলো ক্যাপিটাল লেটার। এটা হচ্ছে কোনোটা কনস্ট্যান্ট বা ফিক্স ভ্যালু লেখার নিয়ম, সেটা স্ট্রিং হোক ইন্টিজার হোক, যখন জিনিসটা কনস্ট্যান্ট সবসময় যেন ফিক্স, তখন এটা ওইভাবে লিখতে হয়। দিলাম, এটা নিয়ে আমি কাজ করবো পরে, আমি আপাতত দিয়ে রাখলাম। ইমেজের জন্য আমি 2 দিব, ডিফারেন্সিয়েট করব, হ্যাঁ। এই যেখানে আসলো এর কাজ কি, এর কাজ হচ্ছে আমাকে এখনো এই ডাটা সেটার অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, নিয়ে যেও আমাকে একটা নামের জন্য ওয়েট করবে, হ্যাঁ, মানে ওয়েট করে বাট রেজাল্টের জন্য অপেক্ষা করবে। তবে আমি এই অ্যাক্টিভিটিতে যাই, এখানে আমার একটা এডিট টেক্সট ছিল, তাই তো, এই টেক্সটটা কি ছিল, সেট নেম, এখানে যেটা করব যে আমাকে এখন ও আমাকে ডাটা রিট্রিভার থেকে ডাটা সেটারে নিয়ে আসছে, এখানে আমি কিছু লিখব, লেখার পর আমি চেক করবো যে কিছু লিখছি কিনা। এই মেথডটা তো বুঝতে পারছেন আমরা কি করছি, এর আগে অনেকবার করছি। এটা লেখার পর এখন আমার এই অ্যাক্টিভিটির কাজ হচ্ছে এই ডাটাটাকে আবার ওই আগের অ্যাক্টিভিটিকে পাস করা, নেমের জায়গায় নিজের নাম করা, হ্যাঁ, মানে যেটাই লিখি না কেন সেটাকে পাস করা। এটার জন্য একটা ইন্টেন্ট নিতে হবে এখানে, ইন্টেন্ট
সেট রেজাল্ট একটা মেথড আছে, ঠিক আছে। সেট রেজাল্টের মানেটা হচ্ছে যে আমি এখানে একটা ইন্টেন্ট বুঝাই পারবো, আমি একটা ইন্টেন্ট নিচ্ছি, এক ইন্টেন্ট দিয়ে আমি আসছি, আরেক ইন্টেন্ট দিয়ে আমি ডাটাটাকে পাস করবো, পুট এক্সট্রা করবো, কিন্তু আমি তো পাস করতে পারছি কি পারি নাই, এর জন্য একটা রেজাল্ট আমার ওই আগের অ্যাক্টিভিটিকে দিতে হয়। এটা হচ্ছে সেট রেজাল্ট মেথডটা হচ্ছে ওদের মানে ডেভেলপার ডিজাইন একটা মেথড, আমাদের কিছু করার নেই, সেট রেজাল্ট দিলে ওরা রেজাল্টটা সেট করবে, ঠিক আছে। রেজাল্ট ওকে, আচ্ছা রেজাল্ট ওকেটা কি দেখেন, এখানে কিন্তু ওরাও আমার এই নিয়মের মতো, এই নিয়মের মতো আমি রিকোয়েস্ট বানাইছি, রিকোয়েস্টটা বানানোর কাজ আমার, ঠিক আছে, যে আমি যে রেজাল্টটা দেওয়ার কাজটা ওরা করেই রাখছে, রেজাল্টটা কিন্তু আমি বানাইনি, কিন্তু তারপরে পাইছি, কেন পাইছি, কারণ জাভার থেকে আগে থেকে এই ভ্যারিয়েবলটা বানানো ছিল। তো রেজাল্ট ওকে মানে হচ্ছে যে ওর এগেইনস্টে একটা ভ্যালু আছে অবশ্যই, যেটা কিন্তু ওরা সেট করছে, একটা ইন্টিজার ভ্যালু আছে, রেজাল্ট ওকে ভ্যালুটা যা সেটা আসলে বিল করে যে হ্যাঁ তুমি ডাটা সাকসেসফুলি নিয়ে আসতে পারছো, মানে তুমি এই পেজ থেকে এই পেজে আসছো, পেজ আসার পর তুমি একটা ডাটা লিখছো, লেখার পর তোমার এই কাজটা করছো, করার পর তুমি হ্যাঁ তোমার কাজ সাকসেসফুল হয়েছে, এটা ওকে বুঝাই দেওয়ার জন্য। সবকিছু হয়ে গেলে আমি কি করবো, অ্যাক্টিভিটিকে ফিনিশ করে দেবো, একটা ইন্টেন্ট নিব, সে ইন্টেন্টের ভেতর ডাটা রাখবো, রেখে এটাকে ইয়ে করে দেবো, মেবি এটার সাথে একটা ইন্টেন্টটা দিতে হয়, আচ্ছা এটার মানে হচ্ছে যে ওকে এবং সে সাথে ইন্টেন্টটাকে পাস করে দিব, হ্যাঁ, যে এই ইন্টেন্টটা, যে ইন্টেন্টের ভিতরে আমার এক্সট্রাটা আছে, ফিনিশ। এতটুকু বুঝতে পারছেন কি করছেন? আচ্ছা, তার মানে কি এখন আমার স্টেপ 3টা মাথা রাখে। প্রথম স্টেপ হচ্ছে আমি ডাটা নেওয়ার জন্য আমার মেইন অ্যাক্টিভিটিকে বা আমার প্রথম যে তাকে স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্টের মাধ্যমে, এই মেথডের মাধ্যমে তার ওই অ্যাক্টিভিটি পাঠাবো। সেকেন্ড স্টেপ হচ্ছে ওই অ্যাক্টিভিটি ডাটাটা নিয়ে সেট রেজাল্ট করে ফিনিশ করে দেবো। ফিনিশ করে দিলেও তার মানে ওভার অ্যাক্টিভিটি চলে আসবে। এই অ্যাক্টিভিটি থার্ড স্টেপ যেটা হচ্ছে ওই রেজাল্টটাকে আমরা গেট করব, ধরার কাছে আমি করিনি, আমি এখান থেকে ওখানে পাঠাইছি, ওখান থেকে সেট রেজাল্ট করে আবার ফিনিশ করে দিচ্ছি, মানে এখানে আসছে, এর আসার পর ও আমাকে যেটা দিছে, সেই যে রেজাল্টটা সেট করছে সেটা আমার এখানে ধরতে হবে, ধরে দেখাইতে হবে। তো এই ধরার জন্য যেটা হয় যে স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্টের অন ক্রিয়েট অন রিজিউমের মতো এখানেও আপনি লিখলে আসবে একটা মেথড, অন অ্যাক্টিভিটি রেজাল্ট, খেয়াল করছেন একটা মেথড আছে, এটা কি নিলাম সরি, এটা কি আসলো, এটা হচ্ছে অন অ্যাক্টিভিটি রেজাল্ট, এটা হচ্ছে থার্ড নাম্বার কাজ, যে এখান থেকে গেলাম নিয়ে আসলাম, তারপর ওখানে রেজাল্টটাকে ধরবো, ধরার জন্য এই মেথডটার মধ্যে প্যারামিটার কি আছে, রিকোয়েস্ট কোড
রেজাল্ট কোড ইনটেন্ট, এই ইনটেন্ট কোন ইনটেন্ট বলতে যেটা আমি ওখান থেকে পাস ওইখানে যেটা রিকোয়েস্ট কোড 1 রিকোয়েস্ট কোড হচ্ছে ও আমাকে কোন রিকোয়েস্টের জন্য দিল সেটা ওয়ানের জন্য, রিকোয়েস্ট 1 আর রেজাল্ট কোড ওকে যেটা ওকে দিলাম। কারণ এই তিনটা জিনিস আমাকে এখানে ব্যাক করে দেবে। তো আমার এখানে কাজ হচ্ছে যে আমার যখন আমি আবার ইমেজের জন্য আনবো, এখন করিনি কাজটা, তখন কিন্তু আমাকে এই সেম মেথডে এই অনেকটি রেজাল্টে আমাকে ব্যাক করবে, ওটার জন্য তো আমি আরেকটা অনেকটি রেজাল্ট নিব না। ব্যাপারটা একসাথেই কাজ করবে। হ্যাঁ, বুঝতে পারছেন যে আমি যখন এখানে নিচ্ছি যে এই বাটনের জন্য, ধরুন এই ইমেজ বাটনের জন্য করব, তখন যখন স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট করব, ও কিন্তু আমাকে এই মেথডে রেজাল্টটা ব্যাক করবে। ইপি করেন একখানেই কাজ করবে। ইফেস করতে হবে, কিন্তু ইফেসটা ধরবেন কি দিয়ে? এই তখনই যে এই রিকোয়েস্ট কোডটা কাজে আসবে, ঠিক আছে? যে এটার মধ্যে রেজাল্ট ব্যাক করবে, এখন আমাকে ওই এই রেজাল্টে কি দিল, ইমেজ দিল না আমার নাম দিল, সেটা তো আমাকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য অ্যাকচুয়ালি এই যে এই রিকোয়েস্টটা দরকার, ঠিক আছে? সুতরাং আমি লিখলাম যে ইফ, প্রথম কাজ হচ্ছে এই রেজাল্ট রিকোয়েস্ট কোড, ঠিক আছে? রিকোয়েস্ট কোড ইকুয়াল টু রিকোয়েস্ট ফর নেম। যদি রিকোয়েস্ট কোডটা এটার জন্য হয় তাহলে আমি কাজ করব, এটার মধ্যে আরেকটা ইফ দিব, ইফ বলেন তো কি, রেজাল্ট কোড যেটা রেজাল্ট কোড ইকুয়াল টু রেজাল্ট ওকে, আমি এখন সেট করছি ওকে, ঠিক আছে? এইটার ভিতরে আমি কাজ করব, ঠিক আছে? তার মানে কি রিকোয়েস্ট কোড কি আমি নেমের জন্য করছি? হ্যাঁ। তারপর নেমটা কি পারফেক্ট করে নিয়ে আসতে পারছে? ওকে। এইটার ভিতরে আমি আমার এই কাজটা করব, bname dot set text, এই ইনটেন্ট ডাটা যেটা ডাটা ডট গেট স্ট্রিং এক্সট্রা নেম। এই স্ট্রিং এক্সট্রাটা অ্যাকচুয়ালি এই যেটা, ঠিক আছে? এইভাবেই কি যে আমরা যে সাধারণত অ্যাপগুলো ইউজ করি যে কোনো ছবি নেওয়ার জন্য গ্যালারি থেকে, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা ইউজ করি। এই জিনিসটা ইউজ এটা রান হতে আমরা একটু চেক করি যে ইমুলেটরে ক্যামেরা কাজ করে কিনা আসলে। সেন্সর অন না, আমি ভাবছিলাম যে ওয়েব ক্যামেরার ক্যামেরা এসে মিস করতে পারে, তাও করে না, তুললে এটাই তুলে, তাই তো? এটা পিক্সেল নাকি পিক্সেল, ঠিক আছে, তাও তো ক্যামেরাটা অন হয়, আগে ক্যামেরা অন হইতো না। জেনি মোশন নাকি একটা আছে ভাই, ওটা মনে হয় তাড়াতাড়ি কাজ করে। না, এখন এটাই বেটার, জেনিমেশন গুলো অনেক র্যাম, আপনাদের এইগুলোতে কাজই করবে না, এটা আরো বেশি র্যাম ইউজ করে।
এটাই ভালো। বাই ডিফল্টই ভালো। এর মধ্যে তো ভার্সন আগে ভালো ছিল, ওরা ডেনিমেশন ভালো ছিল আগের থেকে, এখনো ভালোই আছে, বাট এখন রিসেন্টলি ওরা করছে কি যে মানে ডিফল্ট ইমুলেটরটাকে আরো ভালো করছে। আগে ভালো ছিল, তখন আমার জেনারেশন ইউজ করতে, কিন্তু এখন ইমুলেটরই না। উইজেট গুলো বানানোর জন্য কি আলাদা কোনো সিস্টেম আছে না? বুঝার অনেক টাফ একটা বিষয়। উইজেট আসলে অ্যাকচুয়ালি এই সিম্পল উইজেট হচ্ছে লাইভ ওয়ালপেপার, এই দুটো অ্যাপ্লিকেশন সিম্পল এই ধরনের অ্যাপ্লিকেশনের আন্ডারে পড়ে না। এটার জন্য এক্সট্রা মানে অদ্ভুত কিছু সার্ভিস অ্যাক্টিভিটি সব মিলিয়ে করতে হয়, ওটাকে দেখবেন সার্ভিস। অ্যাপ্লিকেশন মানে বেশিক্ষণ ওপেন থাকলে মানে স্লো হয়ে যায়। হ্যাঁ, আমি যেমন যেটা করি যে সারা রাত কাজ করলে 2-3 ঘন্টা পর পর একটু অফ করে নিই। 2-3 ঘন্টা না, আরো বেশি হয়। সারা রাত বলতে কি যে ধরুন আপনি কাজ করতেছেন, এর মধ্যে অনেক সার্চ করার জন্য অনেক ব্রাউজার ওপেন করলেন, একটু ছবি এডিট করার জন্য একটা ফটোশপ ওপেন করলেন, তখন ব্যাপারটা ঝামেলা হয়ে যায়। শুধু অ্যান্ড্রয়েড স্টুডিও অনেকক্ষণ চালানো আচ্ছা, এটা আস্তে আস্তে আমি আরেকটা ইয়ে দেখাই আপনাদের। ইন্টেন্টের পার্থক্য প্রকারভেদ বলছিলাম না, মনে আছে? ইন্টেন্ট কি কি ধরনের হয় না বলছিলাম? এটা হতে পারে, শিওর না, আই নাই। ইন্টেন্টের প্রকার দুইটা, এক্সপ্লিসিট ইন্টেন্ট, ইমপ্লিসিট ইন্টেন্ট। কোনটা কি মনে আছে? আমরা নরমালি এক অ্যাক্টিভিটিতে যাই, তখন যে ইন্টেন্টটা কল করি সেটা কোন ইন্টেন্ট? না, সেটা এক্সপ্লিসিট ইন্টেন্ট। এক্সপ্লিসিট মানে বাইরের বাইরের ব্যাপার স্যাপার, ইমপ্লিসিট হচ্ছে ভিতরকার ব্যাপার স্যাপার। তো বাইরের ব্যাপার স্যাপারটা বলতে এই সেন্সে, এটা ডেভেলপার সেন্স না, অ্যান্ড্রয়েড সেন্স চিনতে পারেন। আপনি ধরেন আপনি অ্যান্ড্রয়েড গুগলের চাকরি করেন, কিংবা আপনি অ্যান্ড্রয়েড মোবাইল বানাইছেন, আপনার বানানো ওএস এর নাম হচ্ছে অ্যান্ড্রয়েড বানাইছেন। এক্সপ্লিসিট হচ্ছে সেটাই যেটা কিনা ওএস এর বাইরের কোনো কাজ করে। অর্থাৎ কি আপনি নতুন অ্যাক্টিভিটি বানাইছেন, ডাটা সেটআপ, এটা কি ওএস জানে? বা যে গুগলে বসে চাকরি করতেছে সে কি জানে?
তার তো জানা না, তার কাছে কি ওটা এক্সপ্লিসিট না আপনার অ্যাক্টিভিটিটা? এই হচ্ছে ব্যাপার। যে গুগলে বসেছে বা যে এই ওয়েবটা বানাইছে বা যারা এটাকে হ্যান্ডেল করে তাদের কাছে আপনার এই নতুন অ্যাক্টিভিটিটা জানান অজানা, তার কাছে এটা একটা আউটসাইডের চিন্তা ভাবনা, বাইরের একটা বিষয়। তো এই ধরনের ইন্টেন্ট গুলোকে বলে এক্সপ্লিসিট ইন্টেন্ট। মানে কি যে মানে অ্যান্ড্রয়েডের ভিতরকার জিনিস আমি ইউজ করতেছি না, আমার নিজস্ব নতুন বানানো একটা বাইরের একটা অ্যাক্টিভিটিতে আমি ওপেন করতেছি, ঠিক আছে? তার মানে এতদিন আমরা যে ইন্টেন্ট চালাতাম যে এক্সপ্লিসিট, আর ইমপ্লিসিট ইন্টেন্ট হচ্ছে যখন আমি এমন একটা ইন্টেন্ট ইউজ করবো যে ইন্টেন্টের ভিতর আমার এমন কিছু ঘটনা ঘটবে যেটা অ্যান্ড্রয়েড ওএস আগে থেকে আছে। যেমন ক্যামেরা ওপেন করা, আমরা ক্যামেরা কিন্তু ইন্টেন্ট দিয়ে ওপেন করবো। আমার অ্যাক্টিভিটিতে আছে যে একটা প্রোফাইল পিকচার সেট করার জন্য আমি ক্যামেরা চাপলাম, আমার ক্যামেরা অ্যাক্টিভিটি ওপেন হয়ে যাবে, সেটা কিন্তু আসলে ক্যামেরার যে অ্যাপ্লিকেশন সেটা ওপেন হয়। খেয়াল করছেন কখনো? ইনস্টাগ্রামে বা ফেসবুকে ছবি আপলোড করেন তখন ইমেজে চাপলে কিন্তু ও নতুন করে কোনো ভিউ দেয় না, ও কিন্তু ক্যামেরাটাই ওপেন করে দেয় আপনাকে। আপনার মোবাইলে যে ক্যামেরা ডিফল্ট আছে সেটা ওপেন করে দেয়, ছবি তোলার পর ও ছবিটা নিয়ে আবার আপনার অ্যাপ্লিকেশনে ব্যাক করে, ঠিক না? খেয়াল করছেন জিনিসটা? তো এই যে ওরা কিন্তু আলাদা করে কোনো ক্যামেরার অ্যাপ্লিকেশন বানায় না, ওরা কিন্তু আপনাদের মানে ভিতরকার মোবাইলে যে অলরেডি একটা ক্যামেরা আছে ওইটাকে ও ইউজ করে। এটা হলো যেটা বলেছিল ইমপ্লিসিট। হ্যাঁ। তাহলে ভাই আর একটা কথা যে ইমেইল, একটা কিন্তু ইন্টেন্টেড ইমেইল আছে অপশনটা। আপনি যদি বলেন যে ফেসবুক বা ক্যামেরাটা ডাইরেক্ট নিয়ে আসে, আমি কালকে ট্রাই করছিলাম ইমেইল একটা ইন্টেন্ট দিয়ে, ওরা ইমেইল বা জিমেইল মানে জিমেইল যখন চেপা লাগে তখন ইমেইল বা জিমেইল একটা চায়। হ্যাঁ হ্যাঁ, একই জিনিস। ওইটাও ইমপ্লিসিট। ইমেল করা, ব্রাউজারে ওয়েবসাইট ওপেন করা, ছবি তোলা, কিংবা আরো যে কোনো কিছু যে জিনিসগুলো অলরেডি ওই সিস্টেমে অলরেডি আছে, যে কাজগুলো আমার জন্য আলাদা করে আমাকে কোনো অ্যাক্টিভিটি ডিজাইন করতে হয় নাই, অ্যান্ড্রয়েডের নিজস্ব ফিচারগুলো আমি জাস্ট ইন্টেন্ট দিয়ে কল করতেছি, সেই ধরনের ইন্টেন্টগুলো হচ্ছে ইমপ্লিসিট, ঠিক আছে? তো আমি এখন ইমেইলের জন্য যেটা করছি, আমাকে আবার রান দিতে হবে কারণ আমি একটু ভুল করছিলাম। যে তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, তো এখন যেটা করছি সেটা ইন্টেন্ট ছিল এক্সপ্লিসিট, কারণ আমি আমার বানানো একটা অ্যাক্টিভিটিতে যে ডাটা নিয়ে চলে আসছি। তো এখানে আমি একসাথে দুইটারই কিন্তু এক্সাম্পল দেখাচ্ছি। এরপরে যেটা করবো ইমেজের জন্য ক্যামেরা ওপেন করে, সেটা হচ্ছে ইমপ্লিসিট ইন্টেন্ট। তো ক্যামেরাটা হচ্ছে সবচেয়ে ইমপ্লিসিট ইন্টেন্টের সবচেয়ে কমপ্লেক্স এক্সাম্পল। কিন্তু সহজ এক্সাম্পল আছে, যেমন একটা ওয়েব ইউআরএল দিয়ে দিব, ওয়েবসাইটে যে মানে আমাকে দেখাবে, ওদের ক্রোম ইউজ করবে বা অথবা যে ডিফল্ট ব্রাউজারটা আছে সেটা ইউজ করবে। তো এটা কিংবা আরো ব্যাপার হতে পারে যে ধরুন ফোন কল করা যাবে সরাসরি, মানে আপনি এখান থেকে ইন্টেন্ট দেবেন সরাসরি কল হবে, আপনাকে আলাদা ডায়ালে যে নাম্বার চেপে কল করতে হবে না। তো ভাইয়াতে ইমেইল যেটা সেটা আমরা সিলেক্ট ছাড়াই আমরা একটা মানে ইয়ে করলাম যে ইমেইল ডাইরেক্ট যাবে, কোনো আর ইমেইলের ভেতর ঢুকে করা লাগবে না। এটা হবে না বলবো না, এটা করতে হলে আপনাকে আলাদা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করতে হবে, যেটা কিনা আপনার ইয়ে না, মানে এটা ইউজার যেমন ভাই এটাতে কালকে মানে ইমুলেটরে ট্রাই করছিলাম, ইমুলেটরে দেখাচ্ছে যে ইমেইল নামের কোনো মানে ইয়ে নাই। হ্যাঁ, এর জন্যই মনে হয় মোবাইল লাগে অপশনটা আসে যে যে কোনো একটা সিলেক্ট করা। না, ওটারও অপশন আছে, ওটারও ব্যাপার স্যাপার আছে। চুজার ওটাকে বলে, অ্যাক্টিভিটির মধ্যে যদি আমি চুজার সেট করে দিই, ধরেন আপনি এসএমএস পাঠাবেন, তো আমি ইন্টেন্টের মধ্যে লিখে দিলাম যে আপনি কি এসএমএস পাঠাবেন আর কোন নাম্বারে পাঠাবেন। সেন্ড করলে করবে কি, ও সেই লেখাটা আর নাম্বারটা আপনার ওই মেইন এসএমএস এর বক্সে যে সেট করে আপনাকে দেখাবে, আপনি জাস্ট ওকে চাপবেন। তো এটা দেখাই, ধরুন আপনি একটা লিখলেন, লেখার পর যেটা হবে আপনাকে এখানে নিয়ে আসবে। আপনার অ্যাপ্লিকেশনে আপনার বাটন ক্লিক করলেন, ঠিক আছে? বাটন ক্লিক করার পর আপনাকে ঠিক এই জায়গাটা নিয়ে আসবে। হ্যাঁ, এই জায়গাটা কিছু লেখা থাকবে, যেটা আপনি ওখানে বাটন যেটা পাঠাচ্ছি সেটা অটোমেটিক এখানে এসে আপনার এই নাম্বারটা সেট হয়ে যাবে, কাকে পাঠাবেন আর কি লিখছে সেটা আপনাকে জাস্ট এই বাটনটা চাপতে হবে, মানে এটা আপনার কাজ এক্সট্রা। তাছাড়া আর সবকিছু অটোমেটিকলি সেট করে দিবে। বাটনটা ওখান থেকে না না না, এটা কোনো প্রবলেম নেই, কারণ এটা হচ্ছে
পারমিশন ইস্যু চলে আসে যে আপনি জানেন না আপনি কি এসএস পাঠাচ্ছেন, ভুল করে পাঠিয়ে দিলে তো ইউজারের জন্য সমস্যা। হ্যাঁ, তো এর জন্য ইউজারকে একটা লাস্ট কাজটা ইউজার কি করতে হয় যে আমি পাঠাবো ধরুন আপনি বাটনে এমন একটা গালি লিখে রাখছেন যেটা জানো না, ক্লিক করলেন এখানে সেট হলো, তাহলে কি সে ইউজার দেখবেন আমি কি পাঠাচ্ছি, এরকম করে তো অনেক করা যায়। তো এর জন্য লাস্ট এটা করতে হয়। তো এটা ছাড়া যদি এসএমএস করতে চান বা এটা ছাড়া যদি ইমেল করতে চান সেটাও করা যায়, সেটার জন্য আমাদের লাইব্রেরি ইউজ করতে হয়। কারণ এসএমএস পাঠাচ্ছেন ও তো চার্জ কাটবে, টাকা কাটবে না মোবাইল থেকে। তো আপনি যদি ওকে না জানাই শুধু এসএমএস পাঠাচ্ছেন, লুপে দিয়ে একটা এসএমএস পাঠাচ্ছেন, তার সব টাকা শেষ হয়ে যাচ্ছে। তো এইসব কারণে অ্যাকচুয়ালি ওরা একটু ডিসকারেজ করে কাজগুলো না করে, এর জন্য ওরা এই অ্যাপের মাধ্যমে করতে পারে। এই যে আমি এখন ইমেজে নেমে যাব, একটু আসলো, ঠিক আছে, লিখলাম ওকে দিই, এখানে আসার কথা ছিল ঠিক না, আসে নাই। আচ্ছা আসলে কেন কারণ ভাই ম্যাক্সিমাম কি ছেড়ে দিয়েছিলেন না বুঝলাম ছিল কেন দেখেনি বলেন তো? ডাটাটা না খুবই ফালতু একটা বলেছে, বলেন তো কি এর বাইরে, এই চিন্তার বাইরে বলেছে। আমি দুইটাতেই রিকোয়েস্ট করতেছি, আমাকে দেখে ধরতে পেরে যাবো। রিকোয়েস্ট করতে ওকে না, রিকোয়েস্ট কর হচ্ছে যেটা আমি ওখান থেকে পাঠাচ্ছি। ওয়ান্স ঠিক আছে, পরে এখানে এই ফ্রেমটা ঢুকে নেই। রিকোয়েস্ট কোড ওইটা খুঁজেছে, খুঁজে পাই কি না? হ্যাঁ তো আপনারা যেটা করবেন কি যে যদি কোনো কল করতে চান, কোনো ধর আপনি একটা অ্যাপ্লিকেশন বানালেন যে একটা সুপার স্টোর বা একটা অনলাইন স্টোরের অ্যাপ্লিকেশন, যেখানে কিনা কেউ খাবার দাবার হোক বা জামা কাপড় দেখার পর কল করে অর্ডার করবে, কল নাও একটা কল, ওখানে ফোন নাম্বার না লাগে কল নাও বাটন চাপে যেটা করবেন যে সরাসরি এই নাম্বারে কল করা যেতে হবে। আপনাকে ওখান থেকে নাম্বার দেখে আবার ডায়াল টাইপ করে কল দেওয়ার দরকার নেই। এই তো এগুলো আমি আর দেখাবো না, আপনারা জাস্ট সার্চ করবেন যে ইন্টেন্ট টু কল, ইন্ডিয়ান ফোন নাম্বার এবার 2 লাইনের রেকর্ড করবেন। সব ইন্টেন্টে 2 লাইনের হয়, একটা ইন্টেন্ট স্টার্ট অ্যাক্টিভিটি, ইন্টেন্ট স্টার্ট অ্যাক্টিভিটি তো একই রকম, যে ওই 2 লাইনের ভিতরে জাস্ট প্যারামিটারগুলো চেঞ্জ হয়, যে আমি যেখানে আমার ক্লাসের নাম দিই সেখানে একটা অন্য টেন্স লিখতে হবে, তো এইগুলো এক সার্চে পেয়ে যাবে। রাইট, ঠিক আছে। আমরা বসে ঠিক আছে, আমরা এই একটা পেজে গেলাম, পেজ থেকে ডাটা নিয়ে আবার এখানে ব্যাক করে এটা সেট করে দিলাম। এবার যাই আমরা ইমপ্লিসিট ইন্টেন্ট, এটা তো আমরা বাটনের মধ্যে সেট করা, আমরা টেক্সট দিয়ে যে আপনি সেটা আপনি আপনার মনের মাধ্যমে মিশিয়ে আপনি যেখানে খুশি সেখানে রাখবেন। হ্যাঁ, জিনিসটা সেম, কাজটা সেম, আমি জাস্ট খুব বেসিক উপায় করে দেখালাম কাজটা, যে এক পেজ থেকে নিয়ে আমার মেইন উদ্দেশ্য ছিল ডাটা, আচ্ছা এখানে যা সব আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন, আপনি ডাটাটা পাইলেই তো এলো, তাই না? তারপর আপনি সেটা যেখানে খুশি সেখানে রাখবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ক্যামেরা ইন্টেন্টে যাই, আগে সহজটা দেখাই দাম।
আমি একটা সিম্পল সার্চ করলাম ইন্টেন্ট ফর ডায়ালিং নাম্বার ইন অ্যান্ড্রয়েড, একদম এখানে চলে আসছে। ঠিক আছে, এতটাই ইজি এটা, যেখানে তারপরে আমি ধরেন এখানে গেলাম, দেখেন এটা পারমিশন নিতে হয়, কল ফোন ম্যানিফেস্টেড, মনে আছে পারমিশন কি জিনিস? তো যেহেতু আপনি কল করবেন, কলের জন্য একটা পারমিশন নিতে হবে আপনাকে, নিতে হয়। আর হচ্ছে এই ইন্টেন্টটা লিখতে হবে, ঠিক আছে? আগে আমি একটা সিম্পল দেখাইনি, তারপর আমি ইমেজটা দেখাচ্ছি, কারণ ইমেজ একটু কমপ্লেক্সিটি আছে। এটা আচ্ছা, এটা বলতেছে কারণ আমি মার্শমেলো নিছি, ঠিক আছে? মার্শমেলোতে পারমিশনটা সবসময় একটু অন্যরকম ভাবে হ্যান্ডেল করতে হয়, যেটা আমি এখন আপাতত দেখাইনি, ঠিক আছে? তো এই ইররটা আপাতত ইগনোর করবেন, ঠিক আছে? এটা হোক, এটা ইরর বলেও রান হবে, অ্যাপ্লিকেশন রান করতে প্রবলেম হবে না। দেখেন এখানে যেটা করতে হয় যে ইন্টেন্ট নিতে হয় একটা, এইখানে আপনার ফোন নাম্বারটা দিতে হয় স্ট্রিং হিসেবে, যে নাম্বারে আপনি কল করতে চান, ঠিক আছে? যেটা দিবেন সেখানেও কল হবে। আর তার মানে কি আমি এখানে ইয়ে দেখালাম। এখন আপনার কাজ হচ্ছে যে আপনি যখন যে বাটনে কল করবেন বা যে রিটেক্স সেখানে নাম্বারটা নিবেন, নিয়ে সেখানে গেট টেক্সট স্ট্রিং করে দিয়ে ওই নাম্বারটা কল হবে, ঠিক আছে? আপনি যদি এখন বলেন যে আপনি কি চাচ্ছেন ইন্টেন্ট ফর ওপেনিং ইউআরএল ইন ব্রাউজার ইন অ্যান্ড্রয়েড, এটা যদি সার্চ করেন তখন এখানেই পাবেন। সিম্পল, ঠিক আছে? আপনার স্লাইডার গুলো তো আছে বোধ হয়। হ্যাঁ, এটা খুবই সিম্পল, জাস্ট ইন্টেন্ট নিয়ে এভাবে। আর যখন সার্চ করবেন সবচেয়ে মেইন হেল্প কিন্তু করবে এই সাইটটা স্ট্যাক ওভারফ্লো, ঠিক আছে? এটা হেল্প করবে এবং সেখানে দেখবেন যে স্ট্যাক ওভারফ্লোর মেইন বিষয়গুলো জানেন যে কোনটার মানে কি। যখন দেখবেন যে কেউ প্রশ্ন করছে, ঠিক আছে, এখানে প্রশ্নটা করবেন যে সে আসলে কি প্রবলেমটা ফেস করছে, আপনি পড়ে দেখবেন যে আপনার প্রবলেমের সাথে প্রবলেম মিলে কিনা। বেশিরভাগই মিলে যায়, কারণ আপনি যা করতেছেন এটা নতুন কিছু না, অনেক আগে অনেক মানুষ করছে, অনেক একই রকম প্রবলেমে পড়ছে অনেক, ঠিক আছে? তো ইউনিক ভাবার কিছু নাই, এখনো ওই পর্যায়ে যাইনি আমরা যে ইউনিক কিছু করবো, ঠিক আছে? তো এই প্রবলেমে পড়ছে। তো দেখেন এই 469 মানে কি? 469 এটা হচ্ছে অনেকটা ফেসবুকের লাইকের মতো, 469 জন এটা লাইক দিছে, মানে তার মানে তাদেরও প্রশ্নটা পছন্দ হয়েছে, তার মানে তারাও একই রকম প্রবলেম পড়ছে। হ্যাঁ, তো এটার উপর রেজাল্টে লাইক করতেছেন 1070, মানে এইটা এই কোডটা কপি করে অলরেডি অনেক মানুষ তো কপি করছে, তার মধ্যে আবার এতজন লাইকও দিছে। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার লাইক সংখ্যাটা দেখবেন যে বেশি কিনা। সেকেন্ড যেটা দেখবেন যে একই প্রশ্নের অনেক সমাধান আছে, একটা দুইটা, ঠিক আছে? সবগুলোতে লাইক কম না, 104 105, ঠিক আছে? কিন্তু যখন দেখবেন যে এটা গ্রিন সাইন, ঠিক আছে, গ্রিন সাইনটা হচ্ছে এই অ্যানসারটা অ্যাকসেপ্টেড। তার মানে যে প্রশ্ন করছে ওর একটা নাম আছে যেখানে, হ্যাঁ, ও কোন এক সময় এই নামের প্রোফাইল, প্রশ্নকারীর নাম হচ্ছে এটা,
সে যে প্রবলেমে পড়ছে, সে অ্যাকচুয়ালি এখান থেকে যেটা যেটা অ্যাপ্লাই করে ফলপ্রসূ পাইছে, সে ওইটাতেই টিক মার্ক দিয়ে দিছে, হ্যাঁ আমি এটাতে কাজ করছি বা আমার এটাতে ঠিক আছে। মানে এটা হচ্ছে সুবিধাটা যে আমি একজন প্রশ্নকারী, আমার সুবিধা হচ্ছে কোনটাতে, সে ওটাতে লাইক দিচ্ছে। তার মানে কি, যখন সবচেয়ে লাইকের যে সবার আগে দেখবেন টিক মার্ক আছে নেই, কেউ কখনো উপকার না পায় টিক মার্ক দিবে না, এত ভালো কেউ হয়নি এখন, ঠিক আছে। তার মানে কি, যে টিক মার্ক দিয়ে দিচ্ছে, তার মানে কি অবভিয়াসলি এটা সে করতে পারছে কোনোভাবে। তো এখানে টিক মার্ক মানে কি, যে সে এটা দিয়ে কাজ করছে, এই যে প্রশ্নটা সে এটা থেকে তার আন্তর্জাতিক হয়ে গেছে। এখন ধরেন কোন এক সময় এই প্রশ্নও পাইলেন, লাইভও কম পাইলেন, বা টিক মার্ক পাইলেন, কিন্তু ওখানে কি করছে আপনি বুঝতেছেন না, বা আপনার কাজ করতেছে না, তার করতেছে কিন্তু আপনার করতেছেন, প্রশ্ন সেম আপনার প্রবলেম। তখন শুনতে হয় কি, যে এই লোকটার সাথে আলাদা করে চ্যাট করা যায়, বা এই লোককে আলাদা ইমেল করা যায়, ভাই তুমি যে একটা প্রশ্ন করছিলা, তোমার মতো তো প্রবলেম আমিও করছি, বাট তোমার কাজগুলো আমার কেন করলো না, এবার এই লোকগুলো তখন রিপ্লাই করে। মানে এইভাবে স্ট্যাক ওভার করতে যত বেশি নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে, তত কিন্তু আপনার কোর্সিং এইটাতে অ্যাকাউন্ট আছে আপনাদের? আমার আছে। একটা প্রশ্ন করবে তাহলে ভাই কি কি রোধ ধরে? হ্যাঁ, হিরোর প্রশ্নগুলো করতে খুব টেকনিক্যাল। এখানে কিন্তু আপনি এমন কোনো প্রশ্ন করবেন না যে প্রশ্নটার অ্যান্সার একটা ব্লগের সমান হয়। ধরেন যে আপনি অ্যান্ড্রয়েড কিভাবে শুরু করবো, এই প্রশ্ন আপনি এখানে করতে পারবেন না। এই প্রশ্ন করবেন স্পেসিফিক একটা কোড নিয়ে, একটা কোড বা একটা ধরেন 3-4টা কোড লাগে, বা 3-4টা ফিচার নিয়ে আপনি একটা প্রশ্ন করতে হবে, ফিচার বাই ফিচার আলাদা করে প্রশ্ন করতে হবে। একটা অ্যাক্টিভিটি পুরোটাই দিছি, মাইনাস দিবে, আর বেশি মাইনাস দিলে কিন্তু অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে। যেমন এখানে এইটা দেওয়া মানে হচ্ছে মাইনাস দেওয়া, এটা দেওয়া মানে প্লাস, ঠিক আছে। প্রশ্ন ভাই করতেই পারি নাই, খালি ইরোধ দেখাই দাও, একটা লাল চিহ্ন পাশে। হ্যাঁ, ওগুলো পরে পরে দেখতে হয় খুবই ইয়ে করে। যখন আরেকটা হচ্ছে তার স্কোর 3954, প্রতি প্রশ্নের মধ্যে কিছু স্কোর আছে, প্রতি লাইকে কিছু প্রশ্ন আছে, কিছু পার লাইকের মধ্যে 5 করে পাওয়া যায়, হ্যাঁ স্কোর আছে। কতগুলো প্রশ্ন করতে আমার এখন 1000 হয়নি, 800-900, খুব বেশি ইউজ করতাম না। প্রশ্ন যদি আপনি স্পেসিফিক্যালি করতে পারেন এবং বুঝে শুনে করতে পারেন, তাহলে দেখবেন যে ওই অনুযায়ী আপনাকে মানুষ লাইকও দিবে। আবার আপনি যখন যে ইয়ে করবেন, মানে যে এটা টিক দিবেন, তখন আপনি নিজেও লাইক পাবেন, অনেকগুলো লাইক বা যে আপনার স্কোর বাড়বে। এইভাবে প্রশ্ন করে মানুষকে অ্যান্সার দিয়ে ইন্টারেক্ট করে অত নিজের ইয়ে বাড়ানো যায়। আর এটা বাড়াতে হলে যেটা হয়, যেটা যত বেশি হয় তত আপনার এখানকার রেপুটেশন বাড়ে, এবং এটা দিয়ে কিন্তু এখন চাকরির বাজারে অনেকে ইয়ে দেখে, স্কিল দেখে, আপনার এটার স্কোর কত, এটা যত বেশি, তার মানে এইটা স্কোরে কোনো ভাওতাবাজি নেই, এটা শিওর থাকবে। কেউ কিছুই না পারে স্কোর বাড়াতে পারবে না, যে এটা স্কোর এত, আমার সে কিছু না হলেও জানে প্রশ্ন কিভাবে করতে হয়, কোড কিভাবে লিখতে হয়, সে জানে না, জানে কি ওটা পাবে না, এটা হলো এক নম্বর কথা। তো এখন অনেক অফিসে যেটা হয় যে আপনি জিজ্ঞেস করবেন না, এই স্কোরটা দেখেন যে আপনার এটাতে অ্যাকাউন্ট আছে কিনা, এবং অ্যাকাউন্ট থাকলে আপনার এখানে স্কোর করবেন। যার স্কোর এখানে 100-200 হয়েছে, সেই কিছু না করছে কোনো একটা, তার স্কিলটা লেভেল, সে যদি কাজ নাও পারে অ্যাটলিস্ট তার ঘাটার ইয়ে আছে। এবং কম্পিউটার সায়েন্সের সবচেয়ে বড় স্কিল হচ্ছে এটা, ঘেটে বের করা। কখনোই আপনি কোনো কিছু বিল্ডিং জানবেন না, সবকিছু আপনি ঘেটে বের করতে হবে। সো এখানে স্কোর বেশি মানে আপনি ঘাটার অভ্যাস আছে, আপনি ঘাটতে জানেন, মানুষকে প্রশ্ন করতে জানেন, সার্চ করতে জানেন, বসে অ্যান্সার দিতে জানেন। এতদিন ভাই খালি দেখছি। একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, হ্যাঁ অ্যাকাউন্ট খুলে এই কাজটা করবেন। এই জিনিসটা কোড ছাড়া তো শুধু লিখে পোস্ট করা যায় ইংলিশ দিয়ে। শুধু না, শুধু লিখে পোস্ট করলে আপনি বলবেন যে আমি একটা এসএমএস করতে চাই, কিন্তু কিভাবে করবো জানি না। প্রথমে একজন প্রশ্ন করবে, হোয়াট হ্যাভ ইউ ট্রাইড, তুমি কি চেষ্টা করছো। এখানে তখনই প্রশ্ন করতে হয় যখন চেষ্টা করে পারেননি, তখন কিছু চেষ্টা করলে আপনি এখানে প্রশ্ন করতে পারবেন না। অনেকক্ষণ ধরে করতাম। এবং এখানে কিন্তু সবাই বসেই আছে, হ্যাঁ, যে আপনার ভুল ধরার জন্য। আপনার যদি প্রশ্নতে ভুল হয়, এখানে সবাই মাইনাস দিয়ে আপনার বলে যে প্রশ্ন ঠিক করো, তুমি কি চেষ্টা করছো, তুমি তোমার পর দেখো তোমার কোথায় ভুল হয়েছে। আপনি কিছুই না লেখেন, কারণ তোমার মধ্যে সিম্পল গুগল করলে, যেমন আমি এখন যে সার্চটা করলাম, এটা যদি আমি এখানে সার্চ না করে আমি যদি প্রথমে প্রশ্ন করে বসতাম, আমাকে বলতো যে এরকম বহুত প্রশ্ন আছে, তুমি সেগুলো আগে ঘাটো। ঠিক আছে, তোমার নিজে প্রশ্ন করার আগে ঘাটো যে অলরেডি এখানে আনসার আছে কিনা, আনসার না থাকলে তুমি নতুন প্রশ্ন করতে পারো। তো এইগুলো হচ্ছে স্কিল ডেভেলপ করতে লাগে। যেমন আমি এখন যেটা সার্চ করলাম, এতগুলো লাইক আলাটা আছে, আমি যদি সেম প্রশ্ন আবার করি, কেউ আমাকে অ্যান্সার দেবে না, বলবো যে তোমার এই লিঙ্কটা দিবে, আমাকে লিঙ্ক দিয়ে বলবো যে তোমার এখানে অলরেডি আছে, এটা দিয়ে আমাকে একটা মাইনাস দিবে। ঠিক আছে, এবং এই মাইনাস বাড়তে বাড়তে যখন অনেক বেশি হয়, তখন অ্যাকাউন্ট বাতিল হয়ে যায়। ঠিক আছে।
আমাদের প্রমাণ দরকার এটা আমি তো কোনদিন ইয়ে করি লাইক টাইক দিই প্রশ্ন করি এখানে আরো সুবিধা আছে, আরো কিছু দেখাই দিই আপনাদের। দেখেন, ধরেন আপনি একটা প্রশ্ন করছেন, এতই কঠিন প্রশ্ন যে কেউ পারতেছে না, মানে অন্যরকম আনসার দিচ্ছে না বা এই ধরনের প্রবলেম কেউ করে নাই, তখন যেটা করতে হয় যে স্টার সাইন দিচ্ছেন একটা, স্টার সাইন 75, স্টার পড়াটা হচ্ছে বাউন্টি বলে। এটা বাউন্টি মানে হচ্ছে যে আপনি এই অ্যানসারটার জন্য পুরস্কার ঘোষণা করছেন, যে আনসারে তাকে একটা 75 পয়েন্ট দিবেন আপনার কাছে। এই যে আপনার এখানে যেটা আছে, ধর এতই কঠিন প্রশ্ন কেউ দিতেছে না, তখন আপনি যখন এটা দিবেন, তখন দেশ বিদেশ থেকে সবাই যারা এই প্রশ্ন দেখবে তারা লিখে করবে যে আমার 75 পয়েন্ট লাগবে। তখন দেখবেন সবাই কোড করে আপনার কোড দিয়ে দিচ্ছে যে এইভাবে করো, আপনি কপি করে পেস্ট করুন, টাচ করলে তার আপনার 75 মাইনাস হয়ে যাবে, তার উপরে 25 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এটা বুঝবি ও যদি ঠিক না দেয় মানে ওর কাছ থেকে যে উত্তর পাবো কোড পাবেন, কোড পাওয়ার পর লিখবেন, লেখার পর দেখবেন যে কাজ করে, কাজ হলে আপনি তখন ইয়েস টিক দিবেন, টিক দিলে যেটা হবে যে আপনার কাছ থেকে 75 চলে যাবে আর ওর কাছে 75 অ্যাড হয়ে যাবে। আমি যদি ঠিক না ঠিক ঠিক না দিলেও আপনাকে প্রশ্ন করতে, এখানে ভালো কমেন্ট করতে হবে, কমেন্ট করা যায় যে প্লিজ আমার প্রশ্ন যদি তোমার কাজেই দেয় তুমি একটা টিক দাও, টিক দাও। আসলে ডিরেক্ট বাঙালিদের এটা বাঙালিদের বুঝতে হবে। বাঙালিদের না চিন্তা না, সব ধরনের অপশন আছে। আপনি যদি বাউন্ডি ক্রিয়েট করছেন অথচ আপনি টিক দেন নাই, তখন বলেন না যে বাউন্ডিতে ক্রিয়েট করে ফেলছেন, আপনি অ্যান্সার পেয়ে গেছেন। এটার একটা মিনিমাম দিন থাকে, 3 দিন 4 দিন, 4 দিনের মধ্যে যে রিপ্লাই, 4 দিন না দিলে আপনি কারোর কাছে যাবে না, আপনার কাছে পর্যন্ত চলে যাবে। 4 দিনের মধ্যে যদি কেউ আপনাকে অ্যান্সার না দেয়, আপনি টিকও না দেন, আপনার কাছ থেকে 75 কমবে, বাট আর কেউ পাবে না সেটা, কিন্তু যে টিক পাবে সে পাবে। সে ব্যবস্থা হয়ে গেছে এরকম সিস্টেম আছে। তো এখান থেকে অনেক হেল্প পাওয়া যায়, অনেক মানুষ অনেক হেল্প পায়। এখন আরেকটা আছে যে গিটহাব নাকি নাম হ্যাঁ, গিটহাবে হচ্ছে পুরো সোর্স কোড, পুরো অ্যাপস থাকে ওখানে, ঠিক আছে? ওখানে কিন্তু ইয়ে থাকে না। গিটহাব হচ্ছে পুরো অ্যাপের প্রজেক্ট থাকে, এখানে তো প্রজেক্ট না, আলাদা আলাদা ফিচার বাই ফিচার কোড। আপনি একটা প্রবলেম, হেল্প করে হ্যাঁ হ্যাঁ যেকোনো একটা জিনিসের হ্যাঁ, হচ্ছেও দেখা যায় এজন্য বলছি খালি আর 3 ঘন্টা ধরে গেছে দুটো ফ্রিকোয়েন্সি থেকে ওয়ান বাই ফ্রেশ করা যায় নেভিগেশন করে আচ্ছা দেখেন, ইমেজে ক্লিক করলে আমার কল হওয়ার কথা, এখানে আবার ফোর্স কোর্স খাইছে খাবে, কারণ হচ্ছে মার্শমেলো ছাড়া অন্য কোনো জায়গায় ডিরেক্ট কল হবে, ঠিক আছে? পারমিশনও নেওয়া আছে, কল বাটন আছে। এটা মার্শমেলোর জন্য আমার পুরো শুধু পারমিশন দেখাতে আমার পুরো একদিন একটা ক্লাস লাগবে, অনেক বিশাল একটা কাজ করছে ওরা। যদিও এটা নিয়ে অনেক ইয়ে হয়, মানে কি বলে ডেভেলপার। আচ্ছা, এবার আমি ক্যামেরা ইস্যুতে যাই। ঠিক এটাই, এখানে আমি একটা ইন্টেন্ট লিখবো, যে ইন্টেন্টটার কাজ হচ্ছে আমাকে
ক্যামেরাতে নিয়ে যাও। তো এটার কোড আমার আগের থেকে আছে, আমি একটু দেখাই আপনাদের। ইন্টেন্ট হচ্ছে এটা। এটা সব ওদের ডিফল্ট, আমার কিছু নাই। আমি একটা ইন্টেন্ট নিব শুধু, সেই ইন্টেন্টের ভিতরে আমি বলে দেবো মিডিয়া স্টোর অ্যাকশন ইমেজ ক্যাপচার, এইটা দিয়ে স্টার্ট অ্যাক্টিভিটি করলেই আমাকে ক্যামেরাটা অন করে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক। কিন্তু এখানে অনেক ফিচার আছে, আমি আবারও বলে রাখি যে অ্যান্ড্রয়েডের বা যে কোনো স্মার্টফোনে সবচেয়ে কমপ্লেক্স ইস্যু হচ্ছে ইমেজ প্রসেসিং। ইমেজ নিয়ে কাজ করা হচ্ছে কমপ্লেক্স, কোনোটা শিখতে পারে আপনার, কারণ এখানে কি কি ইস্যু আছে, ক্যামেরা ইউজ করলে আপনার কোন ক্যামেরার কত মেগাপিক্সেল আপনার কোনো আইডিয়া নেই, কোনটা খুব কম কোনটা খুব বেশি, কিন্তু কোনটা ধরেন খুব কম দামি ক্যামেরা, কিন্তু ওদের সবকিছু কম দামি কিন্তু ক্যামেরাটা খুব ভালো। এমন মোবাইল আছে না খুব ভালো রেজলিউশন কিন্তু আছে, তখন কি হয় যে কারণ র্যাম কম, মেমোরি কম, কিন্তু ক্যামেরার মান খুব ভালো। তো ওগুলাতে যদি আপনি আবার নর্মাল ভালো ক্যামেরার বা ভালো মোবাইলের ইস্যু ধরে কোড করেন, যেটা ওইসব ক্যামেরাগুলো ফোকাস করবে বা কাজ করবে না ঠিক মতো, কিংবা অনেক ইস্যু আছে ক্যামেরা নিয়ে বা ইমেজ নিয়ে কাজ করা সবচেয়ে টাফ, কারণ ইমেজ অনেক বেশি মেমোরি নেয়, অনেক বেশি মেমোরি নিয়ে কাজ করে, এবং সেই মেমোরিগুলো হ্যান্ডেল করার মতো ক্ষমতা সব মোবাইলে থাকে না। দেখবেন যে আপনার একই অ্যাপস কিছু মোবাইল খুব ভালো মোবাইল চলতেছে না, আর কিছু মোবাইলে ভালো চলতেছে তো আরেক মোবাইলে চলার পরে আটকে যাচ্ছে, বা ইমেজ পুরোটা দেখাচ্ছে না, অর্ধেক দেখাচ্ছে, মানে এরকম অনেক ইস্যু আছে, কালার ঠিক আসতেছে না, অনেক ধরনের, পুরোটা ডিপেন্ড করছে ওদের ম্যানুফ্যাকচার কোম্পানি এবং সেই সাথে আপনি কিভাবে কোড করছেন তার উপর। তো সবগুলো বিষয় হ্যান্ডেল করতে হবে, সবগুলো, যাতে কোনো জায়গাতে, যেমন ইনস্টাগ্রাম এমন কোনো ডিভাইসে যেটা ভালো চলে না, সবগুলো কিন্তু খুব সুন্দর চলে, কিন্তু ওরা কিন্তু ইমেজ নিয়ে অনেক কাজ করছে, মানে ভেতরে অনেক কাজ করা হতো। তো যে জিনিসটা হয় আর কি, যে এর জন্য শুধু আপনি এখান থেকে যেটা করলেন আপনার রেজাল্ট হিসেবে ওরাও কিন্তু ওদের ক্যামেরা অ্যাপ্লিকেশনের ভিতর একটা অন অ্যাক্টিভিটি রেজাল্ট লিখে রাখছে, যেটা আমরা জানি না, সেই রেজাল্ট ওকেই দিতেছে আমাকে পাল্টা রেজাল্ট ওকে দিলে সেই ইঞ্জিনটার ভিতর আমি একটা ইমেজই পাইতেছি, একটা ড্রয়েবল পাইতেছি, ঠিক আছে, সবই পাচ্ছি, কিন্তু সেই কোডগুলো আমরা দেখতে পাবো না, কারণ সেখানে আমাদের হাত নেই, সেটা ইমপ্লিসিট, ঠিক আছে। আমার কাজ হচ্ছে শুধু এখান থেকে ওকে পাঠায় দেওয়া, ও ব্যাক করে যে আমাকে ইমেজ দিতে চাইছে, আমার কাছে শুধু ইমেজটা ধরা, বাট আমি যে সেকেন্ড স্টেপের কথা বলছিলাম ওটা এখানে নাই, ওটা ও এখানে অটোমেটিক্যালি করা অ্যান্ড্রয়েড থেকে, ঠিক আছে। তো এখানে যেটা হয় আর কি, আপনি যে ডাটাটা পাচ্ছেন সেটা কিন্তু ডিভাইস টু ডিভাইস ভ্যারি করবে, যে আপনার ভালো খুব ভালো রেজলিউশন বা ফ্রন্ট ক্যামেরা হলে এক ধরনের রেজলিউশন, মেগাপিক্সেল কম, এর ক্যামেরা মেগাপিক্সেল বেশি। তো তখন যেটা হয় যে সব মোবাইল যে ইমেজটা আপনাকে তুলে দিবে সেটাই আপনার ইমেজ ভিউতে দেখতে, আমার এই ইমেজটাকে দেখানোর জন্য ইমেজ ভিউ ছোট, ইমেজ কিন্তু বিশাল বড়, ইমেজ ভিউ ছোট, থাম্বনেল দেখেন বা আপনার নামের পাশে ছোট করে দেখেন, এই পুরো ইমেজটাকে তখন ওই সাইজ করতে যাওয়ার অবস্থা খারাপ হয়ে যায়, যে কম্প্রেস করতে 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 অনেক সময় নিতেছে, হ্যাং করতেছে বা ক্র্যাশ করতেছে, মোবাইল ডিস্টার্ব নিতেছে, এরকম ওটা অনেক কিছু চলে আসতে পারে। তো এর জন্য যেটা হয় যে ওরা বেস্ট প্র্যাকটিস গুগল থেকে দিয়ে দিচ্ছে যে এই কাজগুলো কপি করে পেস্ট করে গুগল সাইটে ইমেজ নিয়ে এসে সেই ইমেজটাকে সেভ করে সেটা আবার দেখানোর জন্য পুরো কোডটা ওরা করে দিচ্ছে, ঠিক আছে, মানে পুরো কোডটা ওদের করে দেওয়া। তো ওরা বলছে যে আপনারা এইভাবেই করবেন, এইভাবে করলে একটা বেস্ট প্র্যাকটিস, কারণ আমরা গুগল নিজেদের ক্যামেরা অ্যাপ্লিকেশনে ওরা কাজটা এইভাবেই করছে, ওরা ওদের কোডটাই আমাদেরকে দিয়ে দিচ্ছে সরাসরি, যে এটা যে করবে তার কোনো ভুল হবে না ক্যামেরার কাছে, ঠিক আছে। অনেক ধরে কেউ সেভাবে করে না বা জানে না জিনিসটা, বা তারা অনেকে করবে কি আপনাকে এটা দেখানোর জন্য জাস্ট ইমেজটা দেখে রেজাল্টটা দেখে এটা আপনার আপলোড করে দেখা দিবে, সে দেখাবে তার মোবাইলে কাজ করতেছে, ইমুলেটরে কাজ করতেছে, বাট আপনি প্রবলেম করবেন যখন আপনি এটাকে প্রোডাকশনে কাজ করতে যাবেন, যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন সে দেখবে যে ক্লায়েন্টদের বেশিরভাগ মোবাইলে কিন্তু খুব বেশি ভালো থাকে না, কিংবা তারা টেস্টারকে দিয়ে করায়, তাদের তো এবং টেস্টার থাকে মেইন মালিক, তার হাতে কিন্তু মোবাইলটা খুব একটা ভালো মানের থাকে না। ধরেন কোনো একজন অ্যাপ্লিকেশন টেস্টার হিসেবে জয়েন করছে একটা অফিসে, তাকে একটা মোবাইল দেওয়া হয় অফিসের পক্ষ থেকে, সেটা কিন্তু খুব দামি মোবাইল হয় না বা খুব ভালো মোবাইল হয় না,
তাকে একটা নর্মাল মোবাইল দিতে আপনি অ্যাপটাতে কাজ করতে পারলেই আমার চলবে। শেষের মোবাইল যখন চলবে না, সে তখন ফিডব্যাক দিবে যে অ্যাপ চলে না, ইমেজ দেখায় না। তখন টাইম ভয় পায় ফোন, ভাই কি বানাইছে কিন্তু কাজ করে না। এরকম আমরা ফেস করছি। তো ওগুলোর জন্য মানে আপনাকে কিছু বেস্ট প্র্যাকটিস করতে হয়। তো সেটাই আমি দেখাই দিচ্ছি আর কি। আমার কাজ ছিল কি এতটুকু বলতে এক্সট্রা, আমার কাজ হচ্ছে শুধু স্টার্ট অ্যাক্টিভিটি কল করা ছিল, তাই না? ফর রেজাল্ট কল করা উচিত ছিল আমার। সেটা না করে এইটুকু কাজ এক্সট্রা করতে হয়। কি করতে আমি দেখাই, আমি একটু কপি করি। ধরেন ক্যামেরা রিকোয়েস্ট বলতে আমার রিকোয়েস্ট হচ্ছে আমার এটা হচ্ছে এটা, ঠিক আছে? রিকোয়েস্ট ফর ইমেজ একই জিনিস। আমরা অর্থাৎ কি আমি একটা ইমেজ নিলাম, তারপর আমার এতটুকু কাজ কি হয়েছে এটুকু আমি একটু বুঝাই দিই আসলে কি হয়েছে। আমি একটা ইমেজ নিয়েছি, টেক পিকচার ইন্টেন্ট রিজলভ অ্যাক্টিভিটি করে দিচ্ছি নাও কিনা, এটা হচ্ছে অ্যাক্টিভিটি রিজলভ করে দিই। এটা আমাদের বিষয় যে আমরা যে ইন্টেন্ট সেটা কি ও ঠিক মতো কাজ করতে পারছে কি গেল। তারপর ওটা ফাইল নিছে, ফাইলটা প্রথমে নাও, ফাইল একটা অবজেক্ট যেটা এখানে আমরা নিজস্ব একটা ফাইল, ও যে কোনো ফাইল এখানে রাইট করতে পারে, ইমেজ ফাইল হোক টেক্সট ফাইল হোক, যে কোনো কিছুকে ফাইলে রাইট করা যায়। তো আমি প্রথমে ফাইলটা নাও নিছি, এর মধ্যে আমি চাইলে ইমেজও রাখতে পারবো, আমি টেক্সটও রাখতে পারবো, আমার HTML যা খুশি আমি সেটা রাখতে পারবো। কিন্তু আমার এখনকার উদ্দেশ্য হচ্ছে আপাতত আমি ইমেজ রাখবো ফাইলের নাম। তারপর আমার নিজস্ব বানানো একটা ক্রিয়েট ইমেজ ফাইল নামে একটা মেথড আছে, যেটা আমি এখনো কপি করিনি, আমার ওই এখানে আছে। ওটার কাজ হচ্ছে কি ও ইমেজটা তুলবে প্রথমে ক্যামেরা থেকে, তোলার পর সেটাকে ধরবে, ক্যাচ করবে, ক্যাচ করে সেটাকে SD কার্ডে সেভ করবে। আপনি খেয়াল করে দেখেন যে কোনো মোবাইলে কোনো ছবি তুললে আপনি কিন্তু পরে ওই অ্যাপ্লিকেশন ছাড়াও SD কার্ডের ফাইল ম্যানেজার থেকে তুমি ছবিগুলো দেখতে পাবেন। খেয়াল করলে হোয়াটসঅ্যাপে যখন হোয়াটসঅ্যাপ ইউজ করেন আপনারা, হোয়াটসঅ্যাপ নামে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে করছেন তো ওটা কিন্তু অ্যাকচুয়ালি যে এই মেথডটা দেওয়া হয়। এই মেথডে যেটা করা আছে সেটা অ্যাকচুয়ালি করবে কি যে ওই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবে আমার SD কার্ডের ভিতরে। SD কার্ডের ফোল্ডার ক্রিয়েট করতে তাহলে কি হয় যে ইমেজটাকে সেভ না করে প্রথমে দেখানোর কাজ করি, তাহলে যেটা হবে কি ইনসিকিউর থাকে জিনিসটা। কোনো কারণে যদি আপনার ফোন চলে আসে, কোনো একটা কারণে ব্যাক বাটন চেপে দেন, ইমেজটা আপনি আর কোনোদিন পাবেন না, কারণ কোথাও সেভ করা নেই। তো ওরা প্রথমে রিকমেন্ড করে যে আপনি যে ছবিটা প্রথমে তুলবেন সেটা প্রথমে আগে SD কার্ডে সেভ করবেন। তো এইটার কাজ হচ্ছে SD কার্ডে সেভ করা। SD কার্ডে সেভ হয়ে গেলে তারপর SD কার্ড থেকে ইমেজটাকে এডিট করে দেখাই দেবেন, সরাসরি দেখাইতে না করছে। এখন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বলি, যদি আমি এই কাজটা যেটার জন্য আমি নেমের জন্য করলাম, ধরে নেন এটাও খুব কমপ্লেক্স একটা কাজ, ঠিক আছে? ধরেন কমপ্লেক্স তো নাই, ছোট একটা স্ট্রিং নিয়ে আসছে, এটা যদি কি ধর আমি বলতাম স্ট্রিং থেকে একটা ফাইলে রাইট করে প্রথমে টেক্সট ফাইলে সেভ করতাম, আমাকে করতে হইতো। করে তারপর আমি যখন আমার সেভ টেক্সট করতাম, আমি তখন এই ইন্টেন্ট থেকে নিতাম না, এই ডাটা থেকে গেট স্ট্রিং এক্সটা নিতাম না, আমি স্ট্রিং এক্সটা নিয়ে সেটাকে একটা ফাইলে রাইট করতাম, করার পর সেভ টেক্সট করতাম ওই ফাইল থেকে, সরাসরি এই স্ট্রিং এক্সটা থেকে না, ঠিক আছে? তো এটা আমাকে করতে হয় না, কখনো করতে হবেও না, কারণ হচ্ছে স্ট্রিং খুব ছোট একটা বিষয়, ইমেজের মতো তো কমপ্লেক্স না। তাহলে বোঝার সুবিধার জন্য বললাম এই ক্ষেত্রে আমাকে ঠিক ওই লজিকটাই ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। তাহলে আমি এই মেথডটা নিয়ে আসি, দেখেন এখানে আমার মেথডটা লেখাও আছে, create image from file। আচ্ছা কোনটা আচ্ছা একটা মেথড create image from file, এটা রিটার্ন টাইপ কি ফাইল না ফাইল। আমার কাজ ছিল হচ্ছে এই ফটো ফাইলটা তো ফাইল না,
এই ফাইলের ভিতর এখানে তো অলরেডি আমি এখানে যে ফাইলটা পাবো সেটাই এই ফাইলে ঢুকবে। এটা কাজ কি দেখেন, আমি একটা স্ট্রিং নিচ্ছি টাইম স্ট্যাম্প। আপনি বেশিরভাগ সময় যখন ক্যামেরাতে ছবি তোলেন ছবিগুলো কি হিসাবে কি নামে সেভ হয়? তারিখ ডেট দিয়ে ডেট তারিখ দিয়ে সেভ হয় না? তারপরে দেখুন এর মধ্যে সবচেয়ে ইজি, কারণ তারিখ কখনো মিলবে না, ডেট কখনোই মিলবে না। আপনি যখন এখন একটা ছবি তুলবেন 2 সেকেন্ড পর ছবি তুলে সেকেন্ডের পার্থক্য হলেও হবে। সেকেন্ডের পার্থক্য হলে যেটা হয় যে ইউনিক হয় জিনিসটা। আপনার কখনো এক ছবি বা দুই ছবি একই নামে সেভ হবে না। এই কারণে নিয়ম হচ্ছে ছবিগুলোকে তারিখ দিয়ে সেভ করা। তো এখানে আমি বলছি যে সিম্পল ডেট ফরম্যাট, এটা জাভার একটা ক্লাস, যে ক্লাসের কাজ হচ্ছে আমাকে এমন একটা স্ট্রিং রিটার্ন করবে যে স্ট্রিংটা তারিখটা লেখা থাকবে এই ফরম্যাটে YYY এটা এটা প্লাস ডেট ফরম্যাট, এই ফরম্যাটে রিটার্ন করবে। তার মানে কি আমি যদি অ্যাকাউন্টে ছবি তুলি তো ফাইলটা কেমন হবে? YY চারটা Y মানে বছর ইয়ার 2016 2016 এই Y তে আসবে, ঠিক আছে? MM তে মাস, বড়তে M তে মাস, মাস আসবে D তে তারিখ আন্ডারস্কোর, আওয়ার HH তে আওয়ার, মিনিট, সেকেন্ড। তো এই নামে একটা ফাইল ক্রিয়েট হবে, ঠিক আছে? ফাইলটা ক্রিয়েট করে ওকে তারপর জেপিজি এক্সটেনশন জেপিজি করে ফাইল মানে এই কারেন্ট ফটোপাথের মধ্যে হবে রিটার্ন করে, ঠিক আছে? এটা খুব বোঝার দরকার নেই, জাস্ট কিভাবে কি বুঝতে, আপনি লাইন বাই লাইন বুঝতে গেলে আপনাদের অবস্থা খারাপ হবে, ঠিক আছে? আপনারা জাস্ট এটা বুঝেন যে এই মেথডের কাজ হচ্ছে আমাকে ইমেজটাকে এসডি কার্ডে সেভ করে আমাকে দেওয়া, এসডি কার্ডে একটা ফোল্ডার করে হ্যাঁ এটা ফোল্ডার করে আমাকে রিটার্ন করবে। এসডি কার্ডে কিভাবে সেভ করছে? এই যে ডিলিটেড পিকচার্স, এনভায়রনমেন্ট, ডিলিটেড পিকচার্স। প্রতিটা মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু ডিফল্ট ডিরেক্টরি থাকে, ডাউনলোডস ডিরেক্টরি, যেটা আপনার ক্রিয়েট করতে হয়, অটোমেটিক ক্রিয়েট করাই থাকে। ক্যামেরা নামে থাকে, ক্যামেরা নামে থাকবে, অ্যান্ড্রয়েড নামে থাকবে, পিকচার্স, তারপর হচ্ছে আরো মিউজিক, এই ফোল্ডারগুলো অলরেডি আগে থেকে থাকে। তো এটা হচ্ছে পরে বানায় যায়। তো ডিরেক্টরি পিকচার্স মানে হচ্ছে সেই যে ওটার ভিতরে পিকচার নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের পিকচার ফোল্ডারের ভিতরে ও সেভ করবে জেপিজি নামে ফরম্যাটে এই নামে, ঠিক আছে? আচ্ছা, এটা যে এইচডি কার্ডের মধ্যে এই এনভায়রনমেন্ট গেট এক্সটার্নাল স্টোরেজ, গেট এক্সটার্নাল স্টোরেজ মানে হচ্ছে এসডি কার্ডে সেভ হচ্ছে, এইচডি যদি না থাকে তখন ওটাকে ইন্টারনালে নেবে। এক্সটার্নালটা সুবিধা হচ্ছে যে এক্সটার্নাল থাকলে নিবে, না থাকলে ইন্টারনালে নিবে। না অনেক ডিভাইস আছে যে বিল্ট ইন মেমরি থাকে 32 জিবি, এক্সটার্নাল এসডি কার্ড থাকে না, তখন ওটা কাজ করবে, কারণ ও তখন ওটা ওখান থেকে কিছু এক্সটার্নাল ধরে নিয়ে ওখানে সেভ করবে। কিন্তু আপনি যদি ইন্টারনাল দেন তাহলে এসডি কার্ড থাকলেও নিবে না, তো বেটার হয় মানে এক্সটার্নাল এই নেওয়া, ঠিক আছে? আচ্ছা, এই সব কিছু নিল, ক্রিয়েট করলো, করার পর ও চেক করতেছে যে ফটো ফাইলটা নাল কিনা। নাল কিনা মানে চেক করতেছে যে আমি যে ইমেজটা সেভ করছি সেটাকে আসলে সেভ করতে পারছি কিনা ঠিক মতো। যদি সেভ করতে পারে তখন আমি যে পুরো টেক্সটটা করে স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট কল করে দিলাম, ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, এতটুকু কাজ হচ্ছে আমার অ্যাক্টিভিটি ফর রেজাল্ট নেওয়া। এখন আমার কাজ হচ্ছে যে অন অ্যাক্টিভিটি রেজাল্ট সেটাকে ধরা। আমি বলছি আমি সেকেন্ড স্টেপটা নাই, আমার কাছে পাঠানো আর নেওয়া, ঠিক আছে? পাঠানো আমি জাস্ট রিকোয়েস্ট করবো ক্যামেরাকে, ক্যামেরা আমাকে ডাটা দেবে, সেটাকে ধরে আমাকে ইমেজ ভিতরে দেখাই দেবে। এর বাইরে আমার সেকেন্ড স্টেপ এটা, সেই কাজটা আমরা নিজেই করে দিচ্ছি আমার, ঠিক আছে? তো এখানে আমাকে আবার একই জিনিস ধরতে হবে। request code equal to request for image, যখন রেজাল্ট ওকে পাবো তখন আমার কাজটা কি হবে,
এই যে ফটো পাথের ভিতর ফটো পাথটা আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউআরএলটা। এটা কিসের ইউআরএল? যেটা আমার এসডি কার্ডে সেভ করা আছে। আপনি যখন আপনার কম্পিউটারে ডি ড্রাইভে কোনো একটা ছবি রাখেন, সেটা একটা ইউআরএল পান না উপরে, সি কোলন কোলন ডি, ঠিক এটারও এসডি কার্ডের একটা নিজস্ব ইউআরএল আছে, ঠিক আছে? প্রিজমা কোম্পানি তাহলে তো ভাই কি ইউজ করছে চিন্তা করা যায়। আর অনেক অনেক ই করছে, অনেক কমপ্লেক্স কাজ করছে। প্রিজমা ইউজ করছে। হ্যাঁ, অনেক অ্যালগরিদম আছে ওদের। এই জন্য তো প্রথম দিকে তো ওরা কাজ করতো না সহজে। মোবাইল আইফোনে কাজ করলো, অ্যান্ড্রয়েডে কিন্তু প্রথম দিকে প্রিজমা কনভার্টই হতো না, অনেকক্ষণ লোড নিত, ভিতরে অনেক কাজ করবে, ফেল হইতো, সহজে কিন্তু হতো না। এই জন্য তো এটা পুরস্কার পাইছে, কারণ হচ্ছে ওরা ইমেজ নিয়ে অনেক হিউজ কাজ করছে, ঠিক আছে? ফেসবুকে কোন হাই রেজলিউশনের ছবি দিলে সেটা পরে আবার যদি সেভ করা যায়, এটা ভিডিও যায়। রান করি। সবচেয়ে কোনটা ভালো হয়, কোন ইমেজ গুলো মানে ইউজ করে, বিটম্যাপ না পিএনজি না জিপ? ইমেজ ভিউতে দেখানোর জন্য যে কোনো জিপ থাক পিএনজি থাক যেটা থাক, সেটাকে আগে বিটম্যাপে কনভার্ট করে নিয়ে দেখানোই বেটার। তাহলে যেটা হয় যে আপনার ডাটা লস হয় না, ইমেজগুলোকে ভালো মতো দেখে। বিটম্যাপে হ্যাঁ, নিবেন পিএনজি, কিন্তু দেখানোর সময় বিটম্যাপে কনভার্ট করে দেখেন। কোড করে কনভার্ট করলেন ভাইয়া? হ্যাঁ, আমি বিটম্যাপে যে আমার একটা পাথ ছিল, যে পাথের ভিতরে আমি ইমেজটা জানি, সে পাথটাকে আমি আগে বিটম্যাপ বানালাম। বিটম্যাপ বানায় তারপর সেটাকে আমি এই যে সেট ইমেজ বিটম্যাপ করে। এই কোডটা ইউজ করলে কি যে কোনো শো করলে দেখাবে? হ্যাঁ হ্যাঁ, এই কোডটা ইউজ করলে আপনি 100% সেফ। আমার এই কোডটা ইউজ করলে আপনি যে কোনো অ্যাক্টিভিটিতে যে কোনো জায়গায় ইমেজ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না, ক্যামেরা থেকে তুলে আনা, ঠিক আছে? ওই অরিজিনাল সাইজটা আপনার ক্যামেরার যে কোয়ালিটি, ধরুন 15 মেগাপিক্সেল, আপনি ক্যামেরাতে যদি 15 মেগাপিক্সেলের ছবি তুলেন, সেটাকেও প্রথমে এসডি কার্ডে সেভ করবে, তার মানে আপনার ডাটা লস হলো না, আপনার ক্যামেরার কোয়ালিটি অনুযায়ী ছবি তুললো। কিন্তু ও যখন আপনাকে আবার দেখাবে, তখন ও আপনার মোবাইলের ক্ষমতা অনুযায়ী, আপনার মেমোরি অনুযায়ী সেটাকে অপটিমাইজ করে দেখাবে। তার মানে কি আপনার ইমেজটা ঠিকই আছে, কারণ কি আপনি ধরেন দেখানোটা যে কোনো জায়গায় দেখাইতেই পারে, দেখানোটা ইস্যু না। কখনো যদি সেই ইমেজটা আপনি আপলোড করা দরকার হয়, তখন কিন্তু আবার এসডি কার্ড থেকে আপলোড করবে। মানে কি আপনার ইমেজটা অরিজিনাল থাকতেছে, সেটা নিয়ে আপনার ভয় নাই যে হ্যাঁ আমার তো দেখাচ্ছে ফাটা ফাটা দেখাচ্ছে, জানেন আমার ইমেজ ফাটাইছে না, দেখাচ্ছে আপনি ডিসপ্লের কারণে, দেখাচ্ছে আপনার র্যামের কারণে, কিন্তু অ্যাকচুয়াল সাইজটা কিন্তু এসডি কার্ডে ঠিকই সেভ করে রাখছে। তো যখন আপনি আপলোড করবেন, তখন দেখা যাবে যে আপনার অরিজিনাল ছবিটাই আপলোড হচ্ছে, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন, বা ছবিটা যখন শেয়ার করবেন কারোর সাথে, বা তখন ডাটা লস নিয়ে চিন্তা থাকবে না। আচ্ছা, এটার জন্য মধ্যে আমার কিছু পারমিশন নিতে হবে, বা এখানে পেতে পারেন, তারপর কিছু পারমিশন নিতে হবে। এসডি কার্ডের একটা পারমিশন লাগবে আমার, ক্যামেরার পারমিশন লাগবে।
পারমিশন লাগবে, এটা নিয়ে ওয়েট না করে আমাকে নিয়ে নিয়ে আগে। হ্যাঁ রাইট এক্সটার্নাল স্টোরেজ, এটা একটা পারমিশন আছে। তাহলে SD card-এ? হ্যাঁ এসডি কার্ডে রাইট করার জন্য একটা পারমিশন লাগে, ঠিক আছে? কারণ তা না হলে যেটা হয় যে আপনি তো যে কোনো কিছু রাইট করতে পারেন এসডি কার্ডে, কিংবা এসডি কার্ড থেকে যে কোনো কিছু আপনি নিয়ে নিতে পারেন। আপনার যদি একটা স্প্যাম অ্যাপ্লিকেশন থাকে যে এসডি কার্ডে আপনার যত ইমেজ আছে অন্যগুলো, সেগুলো নিয়ে আপনি আপনার সার্ভারে আপলোড করে দিবেন, তাহলে কি মানুষের পারমিশন ইস্যু না? এর জন্য একটা পারমিশন লাগে, রাইট এক্সটার্নাল স্টোরেজ। আরেকটা লাগবে ক্যামেরা। ক্যামেরা পারমিশনটা লাগবে, কারণ ক্যামেরা ইউজ করতে চান আপনার অ্যাপস থেকে। Internet connection internet connection now possible. ভার্সন চেঞ্জ হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমরা তো ধরেন পারমিশন নিলাম যে ওইখানে অ্যাক্সেস করতে পারবো, তো আমার অ্যাপটা যদি কেউ ইনস্টল করে তার পিকচারগুলো দেখতে পারবো? হ্যাঁ পারবেন তো। কি হবে? ওই এসডি কার্ডে ওই বা ওই ইয়েগুলো নেবেন, ওই পাথ নেবেন, ওই পাথে যে আপনি ই করবেন, যে আপনি যেমন পাথ ফিল করে দিলাম না আপনার এখানে, যেমন ধরেন আমি মানে অ্যাপ ইনস্টল মানে করাই ওই বলতে চাচ্ছি ভাই, মানে আপনাকে বানাইছেন অ্যাপ, ওটা আমরা ইউজ করতেছি, আপনি আমার দিকে ধরে ঢুকবেন আর কি। হ্যাঁ যে এক্সেস তো করলামই আমি যেখানে, কিন্তু পারমিশনটা তো দিতে হবে। এই যে আমি অ্যাক্সেস করলাম না ফোল্ডার, এই যে পিকচার ডিরেক্টরিতে ঢুকলাম না, ঢুকে তো আমি সেভ করলাম। সেভ করা মানে কি আমি চাইলে ওখান থেকে ডিলিটও করতে পারবো। রাইট করা মানে কি রিড করাও না? সেটা তো ধরেন ইউজার আমরা আপনার অ্যাপটা আমরা অ্যাপ করতেছি, ইউজ করতেছি, আপনি তো আপনার আমার সাথে ঢুকে হ্যাঁ, আমি যদি হিডেনলি শেয়ার ছবিগুলোকে আপলোড করে দিই, হ্যাঁ আপলোড করতে হবে, আমি তো ডিরেক্ট ঢুকতে পারবো না। আপনি ধরেন এই ফোল্ডারে আমি ঢুকতে পারলাম লুকায় লুকায়, ঢুকে আপনার যত ছবি পাইলাম সেগুলোকে আমি একটা একটা করে আমার সার্ভারে আপলোড করে দিলাম, আমি বসে বসে ব্রাউজারে বসে বসে দেখতে পারি। এটা আরো কমপ্লেক্স হয়ে যায়। কমপ্লেক্স না, এটা হচ্ছে যে এখানে যখন ঢুকতে পারছি আমরা এখানে যা যা সেটা করতে পারবো, পরে আপলোড করে দেবেন। আপলোডের একটা মেথড ফলো করতে হবে। কিন্তু এটা মানে যেটা হচ্ছে যে আপনার মোবাইলে যদি অ্যান্টিভাইরাস অ্যাপ থাকে ধরে ফেলবে এক নম্বর, যেখানে একটা স্প্যামিং হচ্ছে বা একটা ফিশিং হচ্ছে, হ্যাঁ মানে এটা ধরুন, কিংবা আপনার এমন হতে পারে যে ইউজারকে পারমিশন, আর এই পারমিশন হয়ে যে আপনি যে কথাটা বললেন, এই দুষ্টামিগুলো অফ করার জন্যই এই যে মার্শমেলোতে অনেক কাজ করছে। এর জন্য বললাম একটা ক্লাস লাগবে, যে কারণ মার্শমেলোতে ফ্রি কাজ করতে পারবেন, প্রতিবার এই কাজটা ঘটার সময় ইউজারকে জানাবে যে আপনার কিন্তু এই ঘটনাটা ঘটতেছে, সোলারের ডিরেকশন ইউজ করতেছি। ঠিক আছে? ইমুলেটরে কাজ করবে কিনা আমি শিওর না, মানে আমার ইমুলেটর কি কার্ডই তো নেই ভাই, ইমুলেটরে কি মানে এসডি কার্ড বা কার্ড না থাকলে তো যে এগুলো ঝামেলা করতেছে আসলে। কোনো কেবল কি আছে, কারণ আছে আপনাদের?
তার মোবাইল কি দেওয়া যাবে? মার্শমেলো না এরকম ছিল না আমরা ফটোগ্রাফ দিয়ে দিই আইডিয়া দিলাম কতদিন ব্যাকটি করে আরে না না তো কবে না আমার অ্যান্ড্রয়েডের শিক্ষার্থী থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে গেলাম আদি দুদিন থাকি এরকম হয়ে গেল আমি 7 দিনের পরে কি মানে একদম ওয়ার করে কনফার্ম রাখি একদম সেটা কন্ডিশন থেকে বলে 80% ঠিক আছে ওই রাস্তায় বেলা কাজ করে দিনে বেলা ঘুমাইতে এক্সট্রা নেই না ওই যখন থেকে আসতে ক্লাস তাই না বছর থেকে আসতো পাচ্ছেন না মাসে বুঝতে টাকাগুলো প্রবলেম কারণ আমার কোনো মোবাইল নাই কি আপনি ওরকম কি কোন দেখো যা সব সামনে আগে গুলো শাম যা জিতে যায় না কোনো কিছু যায় না Yes, sir. I would ask. What is it? I take হচ্ছে না। আর আর কোনো কেবল বা ডিভাইস আছে কেন? Inshallah. Device is not recognized. কেবলটা চেঞ্জ করে দিয়েছিলাম যে কেবলটাতেই প্রবলেম। Male control, আমি কেবলটা প্রবলেম। ইয়েটা যে মাথাটা আমারটা হলো আসল কেবলটা হলো সাবজানে That's correct. এই ইয়েটা নাই দেখি আপনি Rainbow 6 Really because the idea they also like last time I was setting GB RAM আচ্ছা এটাতে হয়তো দেখি আচ্ছা আমি নেক্সট দিন এই অ্যাপ্লিকেশনটা রান করে নিয়ে আসবো আমার মোবাইলে। হ্যাঁ কালকে রান করে নিয়ে আসবো। আর এখন বলে দিই কি কি হইতে অ্যাকচুয়ালি যেটা হয়তো আর কি যে আমি ওই মেসেজ চাপলে আমার ডিফল্ট ক্যামেরাটা ওপেন হয়ে যেত মোবাইলের, যেটা যেমন আমার এখন যেটা ক্যামেরা আছে এরপরটা ভিউ ওপেন হতো, ঠিক আছে? এই সেম বাটন এগুলো সবই থাকতো। আমি চাইলে ক্যামেরা এটা চেঞ্জ করতে পারতাম, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সবই চেঞ্জ করতে পারতাম। করার পর এখানে বাটন চাপার সাথে সাথে ও ক্যামেরা অফ হয়ে যেত।
অফে ব্যাক করে আমাকে ওই আমার যে ডিজাইনটা করছি সেখানে নিচে ইমেজ ভিউ নিয়েছিলাম, সেই ইমেজ ভিউতে আমার ছবিটা লোড করে দিত। লোড করে দিলে যেটা হতো কি, যে ওটা তো আমি সাইজ দিয়েছিলাম বড় আর স্ক্রল ভিউ দিয়েছিলাম, পুরো দেখতে আমাকে স্ক্রল করতে হতো, মানে অর্ধেক আসতে অর্ধেক নিচে চলে যেত, আমাকে স্ক্রল করে পুরোটা দেখতে হতো। ঠিক আছে, তো আমি এটা বাসায় যে আমার কেবল আমি রান করে কালকে নিয়ে আসতে